একটা সময় ছিল যখন ভবিষ্যৎ নিয়ে ভয়ঙ্কর সব চিন্তা ভাবনায় বিভোর থাকতাম আমি। বড় হয়ে ইঞ্জিনিয়ার হব নাকি ডক্টর, এই প্রশ্নের জবাবটা ঠিকমতো দিতে পারতাম না কাউকেই। মূলত নিজের পছন্দ অপছন্দ সম্পর্কে নিজেই ছিলাম জ্ঞানশূন্য। অদ্ভুত এক কারণে আমার এই কনফিউজিং টাইপ সিচুয়েশনগুলো বড়রা বেশ মজার ছলে গ্রহণ করত। ইচ্ছাকৃতভাবে পৃথিবীর এত সব চাকুরি কিংবা ব্যবসার কথা ছেড়ে ডক্টর ইঞ্জিনিয়ার এই দুটো প্রফেশনকেই অপশনে রাখত। আমি গোলগাল চোখ করে হাত উঠাতাম। ডক্টর হয়ে আমার পোষা বিলাইগুলোর চিকিৎসা করব বলতাম। আমার এমন উত্তরে হেসে ঘর কাঁপিয়ে ফেলত সবাই। তাদের সেই হাসির মানেটা ঠিক বুঝে উঠা দায় হয়ে পড়ত। ভাবতাম নেহাতি জঘন্য এক উত্তর দিয়ে ফেলেছি আমি, যার দরুন তৎক্ষণাৎ সিদ্ধান্ত বদলে বলতাম ইঞ্জিনিয়ার হব এবং আমার বাচ্চা বাচ্চা বিড়ালগুলোর থাকার জন্য বড় একটা দালাব বানাবো। তাতেও হাসি থামত না কারো, বরং পূর্বের তুলনায় দ্বিগুণ হারে কেঁপে উঠত ঘর। আমি অবাক চোখে চেয়ে থাকতাম, আশা ছেড়ে শেষমেশ মুখে তালা মেরাই চুপ হয়ে যেতাম। আজ আমার চিন্তিত ভাবভঙ্গি সবকিছু প্রায় বিলীন। ভবিষ্যৎ নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই আমার। বর্তমানে যা আছি, যা করছি, ফলস্বরূপ ভবিষ্যতে আমার জন্য যাই বরাদ্দ থাকুক না কেন, আমি তাতেই সন্তুষ্ট। আমার আশেপাশের আত্মীয় স্বজনেরাও বদলেছে। আগের সেই গাছাড়া ভাবটা আর তাদের মাঝে নেই। চোখে মুখে গাম্ভীর্য ভাব বেড়েছে। সারাদিন টি টি করে হেসে খেলে বেড়ানো স্বভাবগুলো আস্তে আস্তে প্রশমিত হচ্ছে। অগ্নি ভাইয়া ব্যস্ত থাকছে নিজের ক্যারিয়ার, পড়াশোনায় মন দেওয়ায়। রুশো ভাইয়ার কাঁধে অনেকটা জোর করেই কোম্পানির দায়িত্ব চাপিয়ে দিয়েছেন খালু। রাত্রি যদিও আগের মতোই, তবু কেমন যেন রসকসহীন হয়ে পড়ছে। সারাদিন চোখ মুখে একরাশ রাগ, ভ্রুতে দৃঢ় ভাঁজটাও বিলীন হতে চলেছে নিবিড় ভাইয়ার। মানুষটা হঠাৎ করেই কেমন যেন অনুভূতিশূন্য হয়ে পড়েছেন। আজ নিয়ে দু তিনবার নিজ থেকেই উদ্ভট সব কর্মকাণ্ডে বিরক্ত করবার চেষ্টা করেছি উনাকে, কিন্তু ফলাফল বরাবরের মতোই বিগ জিরো। বেশ স্বাভাবিক ভঙ্গিতেই এড়িয়ে গেছেন সব। ঠোঁটে সৌজন্যের হাসি ফুটিয়ে দৈনন্দিন কার্যক্রম চালিয়ে গিয়েছেন। কথা বলার পরিমাণটা আগের তুলনায় কমিয়ে দিয়েছেন খুব। রাত্রি খাতার সাদা পাতায় আঁকিবুকি করছিল। গাছ, পাতা, ফুল, ঘরবাড়ি এসবই ছিল তার বিষয়বস্তু। আমি ছিলাম নিষ্প্রাণ স্বভাবের। চিপসের প্যাকেট থেকে একটা একটা করে চিপস মুখে পুরছিলাম। যে যার মতো নাচগানে মত্ত হলেও আমার মাঝে রাজত্ব করছিল বোরিংনেস। সেদিকে পানে সতর্ক চোখে তাকিয়ে এগিয়ে এলেন নিহান ভাই। গদগদ কণ্ঠে বলে উঠলেন, এক্সকিউজ মি লেডিস, আমি কি এখানে বসতে পারি? ফুলিয়ে রাখা মুখ নিয়েই মাথা নাড়ালাম আমি। নিহান ভাই পাশের চেয়ার টেনে বসলেন। সামান্য ঝুঁকে এসে প্রশ্ন ছুড়লেন, তোমাদের এক্সাক্টলি হয়েছেটা কি বলো তো? সামনে প্রোগ্রাম, পার্টিসিপেট করবে তো নাকি? রাত্রি চট করে ড্রয়িং বুক ছেড়ে চোখ তুলে তাকালো। ভার গলায় বলল, প্রোগ্রামে পার্টিসিপেট করতে ট্যালেন্ট লাগে ভাই, আমার তো সেসব নেই। গান নাচ এসব আমার দ্বারা সম্ভব নয়। আপনি বরং অনন্যাকে বলুন, ও পার্টিসিপেট করলেও করতে পারে। এ কথা বলেই ফের পেন্সিল হাতে মনোযোগী হল রাত্রি। নিহান ভাই ছোট্ট করে শ্বাস ফেললেন। সামান্য নড়েচড়ে বসে আমার উদ্দেশ্যে বললেন, অনন্যা তুমি অ্যাটলিস্ট। নিহান ভাইয়াকে পুরো কথাটা বলবার সুযোগ না দিয়েই বলে বসলাম, সরি ভাইয়া, আমায় প্লিজ এসব নিয়ে রিকোয়েস্ট করবেন না। ইচ্ছে নেই বিন্দুমাত্র। ইচ্ছে থাকবে কিভাবে? ট্যালেন্ট থাকলে তবেই না পার্টিসিপেট করবার ইচ্ছে জাগবে। শি ডোন্ট হ্যাভ এনি ট্যালেন্ট নিহান। লেট ইট গো। অন্যের কাজ বিগড়ে দেওয়া ছাড়া আর প্রতিভা নেই তার।
পেছনে থেকে আকস্মিক এমন অপমান ছুড়ে দেওয়া কথায় অবাক চোখে তাকালাম তিনজনই, নিবিড় ভাইয়ার স্থির চোখের চাহনি। দুহাত ভাঁজ করে বেশ আইস করেই দাঁড়িয়ে আছেন উনি। নিতান্তই সাধারণ কোনো বাক্য উচ্চারণ করেছেন টাইপ ভাবভঙ্গি উনার। নিহান ভাই আর রাত্রির কপালে ভাঁজ পড়লেও ডান হাতটা মুষ্টিবদ্ধ হয়ে এলো আমার। নিবিড় ভাইয়া এগিয়ে এলেন 2 ধাপ। নিহান ভাইয়ার কাঁধে হাত রেখে ফের বললেন, ইউ আর ওয়েস্টিং ইউর টাইম নিহান। কাম, রিহার্সাল করাতে হবে জুনিয়রদের। নিহান ভাই চেয়ার ছেড়ে দাঁড়ালেন। উঁচু গলায় না বললেও খানিকটা প্রতিবাদী সুরেই বলে উঠলেন, আমার মনে হয় তুমি একটু ভুল বলে ফেলেছ নিবিড়। প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো সুপ্ত প্রতিভা থাকে। হয়তো গান নাচ কবিতা আবৃত্তিতে ততটা ভালো নয়, তবে এর বাহিরেও আরও অনেক সাইট আছে। একেবারেই কেউ ইউজলেস হয় না। ইউ হ্যাভ টু মিন ইট। নিবিড় ভাইয়া ছোট্ট করে শ্বাস ফেললেন। ডোন্ট কেয়ার ভাব নিয়ে জায়গা ত্যাগ করতে পা বাড়াতেই পেছনে থেকে কঠিন গলায় বলে বসলাম আমি, নিহান ভাই, আপনি বরং গানের বদলে আমার নামটা নাচের লিস্টে তুলুন। কিছু মানুষের জানা দরকার প্রতিভা শুধু তাদেরই নয়, আমাদের মতো সাধারণ মানুষদেরও থাকে। এ কথা বলেই হাত ধরে টেনে দাঁড় করালাম রাত্রিকে। বিনিময়ে কোনো কথা বলবার সুযোগ না দিয়েই এগিয়ে চললাম। ভেতরটা পুড়ে ছারখার হয়ে গেলেও মুখে প্রকাশ করলাম না। ক্ষোভ জমছে, ভয়ানক সব অনুভূতির অস্তিত্ব ঠাউর করছি আমাতে। মানুষটার গম্ভীর মুখ, অবাক চোখের চাহনি কোনোটাই দেখবার ইচ্ছে নেই বর্তমানে। তিক্ত সব অনুভূতিতে পিষ্ট হচ্ছে মন। চোখ দুটো ছলছল করছে, দোকান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে বোধহয়। নিজের ওপরই রাগ লাগছে এখন। কেন যে মানুষটার পাশের সিটটায় বসতে গেলাম, কেনই বা রাজশাহী ভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিলাম। হতো না অ্যাডমিশন, ফিরতে হতো না এই ঠিকানায়। এই শক্ত মনের দুর্বোধ্য মানুষটার সাথেও পরিচয় হতো না। জীবনটা সুন্দর হতো, ভীষণ সুন্দর হতো আজ। নিহান নিবিড় দুজনই একদৃষ্টিতে চেয়েছিল অনন্যা দৃষ্টিগোচর হবার আগ মুহূর্ত পর্যন্ত। নিহান দীর্ঘশ্বাস ফেলল। অনন্যা যে অপমানে ভীষণ কষ্ট পেয়েছে ব্যাপারটা পুরোপুরি বুঝে আসতেই বুকটা ভার হয়ে এলো তার। অথচ নিবিড় ভাবলেশহীন। এমনটা হবারই ছিল তা যেন জানা কথা তার। নিবিড় ঠোঁটে বাম কোণে মৃদু হাসি ফোটাল। শার্টের হাতা ফোল্ড করতে করতে নিহানের উদ্দেশ্যে বলল, অপ্রয়োজনীয় দিকগুলোতে আনাগোনা বাড়ছে তোমার। লক্ষণ ভালো নয়, কাজের কাজ করো। স্টুডেন্টস ডাকছে তোমায়, চলো। নিহান সূক্ষ্ম চোখে তাকালো নিবিড়ের পানে। এতদিন যাবৎ পরিচয় তাদের, তবু নিবিড়ের মুখের এই ভিন্নরকম ভাবখানা ধরতে ব্যর্থ হল সে। নিহানের হঠাৎ করেই মনে হল এই নিবিড়কে চেনে না সে, নিবিড় বদলে যাচ্ছে। নিঃশব্দে, সবার দৃষ্টির অগোচরে অদ্ভুত রকমভাবে বদলে যাচ্ছে সে। মাথার ওপর ভো ভো করে ফ্যান ঘুরছে। এই শীতের মৌসুমেও তার 3টে পাখা গণনা করা মুশকিল হয়ে পড়েছে। অগ্নির কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। রুশো আতঙ্কে কুটকুট শব্দে নখ কাটছে নিজের। দুজনের হাতেই দুটো মোবাইল। তুমুল হারে কিবোর্ড টাইপিংয়ে কাজে লাগাচ্ছে নিজেদের আঙুল। রুশো বিরস মুখ করে থামল ক্ষণিকের জন্য। জিহ্ব দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, এটা মেয়ে নাকি রোবট ব্রো? ও মাই গড, আমার আঙুল তো ইন্নালিল্লাহ হয়ে গেল। অগ্নি চোখ গরম করে তাকাল। কড়া গলায় বলল, উল্টোপাল্টা কথা বাদ দিয়ে যা শিখিয়ে দিচ্ছি তা ঠিকঠাক টাইপ করে সেন্ড কর। মেয়ে যেন সন্দেহ করবার বিন্দুমাত্র অবকাশও না পায়। রুশো গাল ফুলিয়ে টাইপ করল, আমি তোমায় ছবিতে দেখেছি। ইউ আর সাচ আ প্রিটি লেডি নিত্য। ওপাশ থেকে প্রায় সাথে সাথেই উত্তর এলো,
আপনি সত্যি বলছেন আজ? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ও মাই গড, আমি তো রীতিমতো পাগল হয়ে যাচ্ছি। রুশো ঠোঁট বাঁকিয়ে বলল, ব্রো, আমার নাকে না কেমন যেন সন্দেহ সন্দেহ গন্ধ এসে ঠেকেছে। ভাবিও এরকম ন্যাকা মার্কা কথাবার্তা বলতে পারে? ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। অগ্নি সরু চোখে তাকাল। ফোনটা এক প্রকার ছিনিয়ে নিয়ে লিখল, অগ্নি আমায় বলেছে তুমি নাকি আমার সাথে দেখা করতে চাও। আমি তো পরের উইকে রাজশাহী যাচ্ছি। এন্ড আই ওয়ান্না মিট ইউ টু। এবারের মেসেজের উত্তর আসতে পূর্বের তুলনায় সময় লাগল ভীষণ। তবে অগ্নির ফোনে টুং করে শব্দ হল ঠিকই। নিত্য রিপ্লাইয়ে লিখেছে, মি অগ্নি আজ আমার সাথে দেখা করতে রাজি হয়েছেন। আমার কি দেখা করাটা ঠিক হবে? অগ্নি রুশো একে অপরের দিকে অবাক চোখে তাকাল। এতক্ষণ যাবৎ খুশিতে গদগদ হয়ে আজ ওরফে রুশোর নম্বরে মেসেজ করা মেয়েটা অগ্নির কাছে দেখা করা নিয়ে সাজেশন চাইছে। ব্যাপারটা কেমন যেন অদ্ভুত রকমের লাগল দুজনের কাছেই। রুশো ভ্রু নাচাল, ছোট্ট করে বলল, ভাবির মধ্যে কি দুটো আত্মা আছে ব্রো? আমার না কেমন যেন ভয় ভয় করছে এবার। অগ্নি চিন্তিত ভঙ্গিতে রিপ্লাই দিল, ওয়াও, দ্যাটস গ্রেট মিস নিত্য। ভাইয়ের আগে কোনো ফ্যান ফলোয়ারের সাথে দেখা করেনি। যদিও নিজের পরিচয় গোপন রেখেই এতদূর পৌঁছেছে, তবু সেই অপরিচিত মুখটা দেখতেই কিন্তু উৎসাহ ছিল হাজার হাজার মেয়ের। এতগুলা মানুষের মাঝে এই আপনি প্রথম, যার সাথে নিজে থেকেই দেখা করতে চেয়েছে ভাই। আপনি এত ভাববেন না, নিশ্চিন্তে দেখা করুন। হি ইজ রিয়েলি এন ইমপ্রেসিভ পারসন। অগ্নি ফোন ফেলে বালিশে গা এলিয়ে দিল। কেমন যেন অন্যরকম ফিলিংস হচ্ছে তার। তবে কি নিত্যকে ও যেমনটা ভেবেছিল মেয়েটা ঠিক সেরকমই? অন্যরকম? কিন্তু তাই যদি হয়, তবে আজ ভেবে রুশোর সাথে এমন গায়প্রা টাইপ কথাবার্তার আনাগোনা কেন করল সে? এমন কনফিউজিং টাইপ ক্যারেক্টার কেন ক্যারি করছে মেয়েটা? অগ্নি কপালে হাত রেখে চোখ দুটো বুজে নিল। রুশো লাফিয়ে উঠল মেসেজ টিউন বেজে ওঠায়। ফোন হাতে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, ব্রো ব্রো, রিপ্লাই দিয়েছে ভাবি। দুচোখ বুজে রেখেই অগ্নি বলল, কি লিখেছে পড়। আই এম সো সরি ফর বিং লেট। আমি অ্যাকচুয়ালি বিশ্বাস করতে পারছিলাম না যে আপনি আমার সাথে দেখা করতে রাজি হয়েছেন। ওহ মাই গড, বিলিভ মি, ইট ওয়াজ মাই ড্রিম। আমি এখন পর্যন্ত বিশ্বাস করতে পারছি না নিজের চোখকে। আমি উইল ডেফিনেটলি মিট ইউ এজে। পুরো মেসেজটা পড়া শেষ হলে লম্বা একটা দম নিল রুশো। হতাশ ভঙ্গিতে ফোনটা পাশে রেখে প্রশ্ন ছুড়ল, ব্রো, তুমি এক্সাক্টলি কি করতে চাইছো আমায় একটু ক্লিয়ার করে বলবা প্লিজ? গত এক সপ্তাহ ধরে হয় আমায় দিয়ে নয়তো নিজেই আজ সেজে কথা বলছো ভাবির সাথে। হ্যাঁ, এটা ঠিক, আমরা জানি আজ অন্য কেউ নয়, তুমি আজ। বাট ভাবি থুককু ডক্টর আপু তো জানে না। আর তুমি যদি আপুকে টেস্ট করার জন্যই এমনটা করে থাকো, দেন দেখা করতে চাইছো কিসের ভিত্তিতে? ভাবি তো জানে তুমি অগ্নি, আজ নও। অগ্নি বালিশ ছেড়ে সোজা হয়ে উঠে বসল। রুশোর চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, জানবি জানবি, সব জানবি। আগে আমায় তো ক্লিয়ার হতে দে। হাতে আরও বেশ কিছুদিন আছে। এর মধ্যে ব্যাপারটা খোলাসা করে জানতে হবে আমায়। আমার বিশ্বাস আমি কোনো ভুল মানুষকে মন দিয়ে বসিনি। হোপ শি ইজ ডেফিনেটলি ডিফারেন্ট ফ্রম আদার্স। রুশো গোলগাল চোখ করে তাকাল। অবাক হয়ে মুখটা গোলগাপ্পার মতো বানিয়ে বলল, ও মাই গড, কি শুনালে ব্রো? দ্যাট মিন্স ইউ ফল ইন লাভ উইথ হার। আমি কি তবে পার্মানেন্টলি ডক্টর নিত্যকে ভাবি ডাকতে পারব? অগ্নি উত্তর দিল না। লাজুক হেসে পিঠে কিল বসিয়ে দিল রুশোর।
পার্কের পুল সাইডের বেঞ্চটায় গুটিসুটি মেরে বসে আছে দুটি প্রাণ। কেউ প্রশ্নের ফুলঝুরি নিয়ে বসেছে তো কেউ সঞ্চয় করতে চাইছে বাড়তি কথা। শীতের পরন্ত বিকেলে গাহিম করা ভাব। যদিও ঠান্ডায় লোম দাঁড়িয়ে যাচ্ছে গায়ের, তবু মাহলটায় মানুষের আনাগোনা নিতান্তই কম হওয়ায় সুবিধেও হয়েছে বেশ। নিবিড় সতর্ক চোখে এদিকোদিক তাকালো একবার। পুল সাইডের অবস্থানরত মোট 4টে সিটের মাঝে একটিতে বসেছে তারা। বাকি সিটগুলোয় মানুষ নেই, স্রেফ হাওয়ার বিচরণ আজ। বেশ খানিকটা দূরে 3টে দম্পতি বসে আছে। নিজেদের মাঝে খোশগল্পে এতটাই মগ্ন হয়েছে যে আশেপাশে কোনো দিকে বিশেষ নজর নেই তাদের। ঠিক এমন পরিবেশই বরাবরের মতো শান্তিপূর্ণ বলে মনে হয় নিবিড়ের, যেখানে নিজেকে কভার করে হলেও কিছুক্ষণ একলা বসা যায়। প্রেস মিডিয়া, ফ্যান ফলোয়ারের ভিড় ছেড়ে একটু শান্তিতে শ্বাস ফেলা যায়। আজ এমন শান্ত পরিবেশ পেয়ে বুকটা একটু হলেও হালকা হয়ে এলো তার। খুবই সাবধানে মাস্কটা খুলে বেঞ্চে রাখল। মাথা থেকে ক্যাপ সরিয়ে সিল্কি চুলগুলোয় হাত চালালো। সামনে দৃষ্টি রেখেই বলল, এত কাপলদের ভিড়ে তোকে আর আমাকে ঠিক কেমন দেখাচ্ছে জানিস? কেমন? ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল অগ্নি। একদম আগাছার মতো। অগ্নি কপট রাগ দেখিয়ে ঠোঁট বাঁকাল মুখে বলল, তুই কি বুঝতে পারতেছিস দিন দিন ঠিক কেমন হয়ে যাচ্ছিস? কেমন? একদম বলদের মতো। নিবিড় ক্ষেপে উঠার বদলে ছোট্ট করে শ্বাস ফেলল। হাত ঘড়িতে দৃষ্টি ফেলে অন্যমনস্ক ভঙ্গিমায় বলল, কিসের জন্য ডাকছস সেইটা বল, কেউ দেখে চিনে ফেললে ঠিক কি কি হতে পারে তা তোর অজানা নয়। অগ্নি গাল ফুলিয়ে নিবিড়ের গা ঘেঁষে বসল। সেট করে রাখা সিল্কি চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, এই দিকে তাকা। নিবিড় আর চোখে তাকালো একবার। চোখ সরিয়ে নিয়ে বিরক্ত ভঙ্গিমায় বলল, কি বলবি জলদি করে বল, গা ঘেঁষাঘেঁষি শুরু করছস কেন? দূরে যা। অগ্নি বিশেষ পাত্তা দিল না নিবিড়ের বিরক্তিতে পিষ্ট হয়ে বকা প্রলাপে। পূর্বের মতোই নিজের মনোভাব অটল রেখে বলল, যারা আর তোর মধ্যে কি নিয়ে লাগছে আবার? সোজাসাপটা জবাব দিবি, কোনো হেয়ালি নয়। কপালে একরাশ বিরক্তিতে ভরা ভাঁজ ফুটে উঠল নিবিড়ের। প্রশ্নটার জবাব স্বরূপ কোনো বাক্য উচ্চারণ করাটা বড্ড অপ্রয়োজনীয় ঠেকল মনে। এক প্রকার এড়িয়ে যাবার উদ্দেশ্যেই ব্যস্ত গলায় বলল, ওর সাথে আবার কি হবে? কিছু হয়নি, সব ঠিক। অগ্নির সূক্ষ্ম চোখ ঘুরে ফিরে বেড়াতে লাগল নিবিড়ের চোখে মুখে। নিজের দীর্ঘ অভিজ্ঞতা থেকে বেশ বুঝতে পারল মিথ্যে বলছে নিবিড়। যার দরুন আগের মতোই দৃঢ় গলায় বলল, আমার কাছে মিথ্যা বলে পার পাবি, একথা ভাবলি কি করে নিবিড়? নিবিড় ঘাড় কাত করে আশেপাশের মানুষগুলোর চালচলন পর্যবেক্ষণ করতে করতে জবাব দিল, আমার জানা মতে তেমন কিছু হয়নি, তাও যদি তোর ট্রাস্ট না হয় দেন যারাকেই আশকো কর। আমায় কেন করছিস? আর তুই এসব জিজ্ঞেস করার জন্য আমাকে জোর করে ডেকে আনলি? কাল রাত থেকে একটা মিনিটও ঘুমোবার সময় পাইনি। আম রিয়েলি ভেরি টায়ার্ড। এসব ফাউল কথাবার্তা বাদ দে, আই নিড টু লিভ নাও। বেশ তো, তা চোরের মতো এদিকোদিক তাকায় জবাব দিচ্ছস কেন? লুক অ্যাট মি। আমার চোখের দিকে তাকিয়ে কথাগুলো বল, দেন আই উইল ডেফিনেটলি ট্রাস্ট অল দেশ। নিবিড় জিহ্ব দিয়ে ঠোঁট ভেজাল। চোখ নামিয়ে দীর্ঘশ্বাস গোপন করতে চাইল মুহূর্তেই, তবে সফল হতে পারল না। অগ্নি আচমকাই ডান হাত বাড়িয়ে নিবিড়ের মুখ চেপে নিজের দিকে ঘোরাল। ভ্রু নাচিয়ে বলল, আমি যতদূর জানি সাদমান শাহরিয়ার নিবিড় আর যাই হোক এই আয়ান জুবাইর অগ্নির সাথে অন্তত মিথ্যে বলতে পারে না। সো কথা ঘুরানোর ফাও ফাও চেষ্টাগুলান বাদ দিয়া স্ট্রেইট ফরওয়ার্ড অ্যান্সার দে। যারার সাথে কি নিয়ে লাগছে আবার বল।
নিবিড় লুকিয়ে রাখা দীর্ঘশ্বাসটা গোপন না করে নিঃসৃত করল এবার। অগ্নির চোখে নিজের গম্ভীর চোখ দুটো আবদ্ধ করল। লম্বা একটা শ্বাস টেনে বলল, যারা আমায় বিয়ের আগেই এজ আ বয়ফ্রেন্ড নিজের লাইফে চায়, শি ওনাটস মি টু লাভ হার। যেটা আমার দ্বারা আদৌ পসিবল নয়। তুই সবটা জানিস, বিয়ের আগে এসব রিলেশনশিপে যে আমি বিশ্বাসী নই একথা প্রায় সবারই জানা কথা। তারপরও ওর যা চাই তা চাইই। সেদিন রাতে হঠাৎ ফোন করে একই কোয়েশ্চেন রিপিট করল, তবে অন্য দিনের মতো রেগে নয়, অত্যন্ত সিরিয়াস ভঙ্গিতে। আমিও মিথ্যে আশা দিয়ে সত্যিটা গোপন করিনি। ব্যাস। সেই দিনের পর থেকে আর যোগাযোগ হয়নি আমাদের মাঝে। মিডিয়ায় ব্যাপারটা ঠিক কতটুকু রটেছে তা এখনও অজানা। অগ্নি বেঞ্চে পিঠ ঠেকিয়ে ফুস করে শ্বাস ফেলল। দুজনের মাঝে পিনপতন নীরবতা চলল কিছুক্ষণ। অগ্নি কপালে হাত ঠেকিয়ে বলে উঠল, এখন আমার ঠিক কি করতে ইচ্ছা করতেছে জানিস? কি? ইচ্ছা করতেছে নিজের গালে নিজেই ঠাস ঠাস করে কয়ডা চর বসায় দেই। ফুটে যাক গাল, হয়ে যাক লাল। আমি সাতসাগরে ডুব দিয়ে বানাই জীবনটা কাল। নিবিড় সরু চোখে তাকাল। চোখমুখ কুচকে জিজ্ঞেস করল, মাথা ঠিক আছে? নাকি আসার পথে গাঁজা খায়া আসছস? ইউ আর রাইট। গাঞ্জা। শালার সিগারেট খাওয়ার মতো ফুসফুস না থাকলেও গাঞ্জা খাওয়ার মতো একটা কলিজা থাকার দরকার ছিল আমার। তাহলে অ্যাটলিস্ট তোর মতো গাধারামের পাল্লায় পড়ে নিজেও গাধার দাদা সাজতাম না। শালা, তোকে আমি আমার বেস্ট ফ্রেন্ড না, ভাই ভাবি ভাই। আর ভাই মানে কি জানিস? ভাই মানে আস্ত একটা ইন্সপিরেশন। আমাদের এজ ডিফারেন্স খুব বেশি না। অনলি 1 মাসের বড় তুই আমার থেকে। তাও বড় তো। এজ মাই এল্ডার ব্রাদার, আমি তোর থেকে কিছু না কিছু শেখার ট্রাই করি। ইনফ্যাক্ট আমি শিখছিলামও। কিন্তু মাম্মা, তুমি যে আমাকে শেষ সময় আসে এভাবে ঘোল খাওয়ায় দিবা তা তো বুঝি নাই। আল্লাহ বাঁচাইছে, তোর গর্ধব মার্কা ব্রেইন সম্পর্কে যথেষ্ট ধারণা হয়ে গেছে আমার। এক নিঃশ্বাসে এতগুলা কথা বলে নিয়ে ক্ষণিকের জন্য দম নিল অগ্নি। ফের বলা শুরু করল, ওরে বলদ, যারা একটা মেয়ে। আর তোর যেহেতু বাগদত্তা, সেই হিসেবে কিছুটা হলেও রাইটস আছে তোর ওপর। তোরা এখন এনগেজড। এ কথা ভুলে যাস না। এ যা পার্সন সে তোকে ভালোবাসতেই পারে। তুইও সুন্দর মতো তাকে প্রত্যাখ্যান করতেই পারিস। বাট কাহিনী তো এখানে থেমে থাকবে না। দুনিয়া এদিক থেকে ওদিক গেলেও যেহেতু তুই ওকেই বিয়ে করবি সেহেতু তোর উচিত যারার ইচ্ছা অনিচ্ছা, চাওয়া পাওয়া নিয়ে ভাবা, স্যাক্রিফাইস করা। আর তাও যদি না পারিস অ্যাটলিস্ট সরি তো বলতে পারবি। একদিন নিজ থেকে ডিনারে ডেকে একটু নরম গলায় কথা তো বলতে পারবি। কিছু সময় নিজ থেকে বের করে আড্ডা তো দিতে পারবি। ব্যাস, এইটুকুই। এই ছোট্ট ছোট্ট এটেনশনগুলোই কিন্তু মেয়েটাকে ভালো রাখতে সক্ষম। এত বেশি কিছু তো চায় না সে। অথচ তুই তিলকে তাল বুঝে থম মাইরা থাকস। মেয়েটা যে রাগ করে কন্ট্যাক্ট অফ করছে এ কথা জানার পরও এতটা ভাবলেশহীন আছস কেমনে তুই? যারা যে চাইছে, তুই আগ বাড়িয়ে বল, সরি বলে অভিমান ভাঙিয়ে একটু এটেনশন ক্রিয়েট কর, এই সিম্পল কথাটা বুঝতে পারতেছিস না? মুখে ঘন কালো আধার ছেয়ে রেখেই উত্তর দিল নিবিড়। তুই এতটা শিওর হচ্ছিস কিভাবে? ও কি তোকে এই কথাগুলো নিজ মুখে বলেছে? আশ্চর্য! এই কথাগুলো কি মুখ ফুটে বলতে লাগে? কমন সেন্স নাই? আর সত্যি বলতে এই উইকে দুবার যারার সাথে দেখা হয়েছে আমার। প্রথম দিন নিজ থেকেই হাসি মুখে দেখা করতে এসেছিল। তবে পরের দুটো দিন ওর চোখে মুখে অন্যরকম ভাবমূর্তি লক্ষ্য করেছি আমি। বুঝেছিলাম স্বাভাবিকতার বড্ড ঘাটতি,
সেই সুর ধরে তোর কথা আশকো করতেই কেমন ফুঁসে উঠেছিল যারা। একদম রেগেমেগে একাকার। সবটা খুলে বলেনি, যদিও তবু বুঝেছিলাম তোর সাথে ফের কিছু একটা হয়েছে। আমি প্রথমেই খুব বেশি ঘাটাঘাটি করতে যাইনি, স্পেস নিতে টাইম দিয়েছিলাম। প্রসঙ্গ বদলাবার পর বেশ হেসে খেলেই কথা বলছিল, চাইছিল তোকে ভুলে থাকতে। নিজের ভাই নেই, সেই হিসেবে আমাকেই ভাই ভেবে নিজের মনটা একটু হালকা করতে চাইছিল বোধহয়। হাজার হোক তোর হবু বউ যারা, সেই দিক থেকে ভাবি হলেও প্রথমত সে আমার ছোট। আমি ওকে এজ আ সিস্টার ট্রিট করেছি। সেই দুটো দিন মেয়েটাকে ফিল করতে পেরেছি আমি। যারা মেয়েটা না বড্ড একলা রে, ভীষণ একলা। একাকিত্ব ভোগ করে প্রতি মুহূর্তে। ও একটু এটেনশন চায়, চায় হাত ধরার মতো একটা মানুষকে। আর কপাল দেখ, দুর্ভাগ্যবশত সেই মানুষটা হইলি তুই। যার মধ্যে কোনো ফিলিংস তো দূরে থাক, আদৌ মানুষ নাকি রোবট এই নিয়ে সন্দেহ মানুষের। নিবিড় দুহাতে মাথা চেপে ধরে থমথমে শ্বাসপ্রশ্বাস ফেলতে লাগল। গাছগাছালির লতাপাতার কুকড়ে যাওয়া, পুলের পানির মাঝে হিম হিম ভাব। অগ্রহায়ণের শেষ সময়ে আগত শীতল মৌসুমটাকেও আজ অসহ্যকর লাগছে তার। অগ্নিরাগ ছড়ানো চোখ দুটো বুজে দীর্ঘশ্বাস ফেলল। নিবিড়ের কাঁধে হাত রেখে নিচু গলায় বলল, আমার কথায় কিছু মনে করিস না রে ব্যাটা, ট্রাস্ট মি, এভাবে হয় না। বিয়ে শব্দটা এতটা সহজ না যে চাইলেই হুট করে বিয়ে করে ফেললাম আর ল্যাঠা চুকে গেল। তুই বিয়ে বলতে যেই রেসপন্সিবিলিটি বুঝিস, অপর পক্ষ শুধু দায়িত্ব কিংবা কর্তব্যই বুঝবে না, সে বুঝবে ভালোবাসা, নিজেদের মাঝে চাওয়া পাওয়া, খুশি রাখার মতো ছোট্ট ছোট্ট ভূমিকা। রিলেশনশিপ শুধু একটা শব্দ নয়, রিলেশনশিপ মানে দুটো মন, দুটো আত্মার মিলন। এত সবের মাঝে অবহেলা শব্দটা না ভীষণ বাজে, বড্ড তিক্ত। হ্যাঁ, এটা ঠিক, মানুষের ব্যস্ততা থাকে। তার ওপর তুই কোনো সাধারণ মানুষ নস। অল্প সময়ে এই জেনারেশনের আইডলে পরিণত হয়েছিস। অবাক করা ব্যাপার, তোর শুধু বিডির ফ্যান ফলোয়ার্সই নেই, রিসেন্টলি বাইরের দেশগুলো পর্যন্ত ফলো করা শুরু করেছে তোকে। লোকে তোকে শুধু একজন আর্টিস্ট হিসেবে দেখে না, দেখে একজন সৎ এবং সফল মানুষ হিসেবে। তুই এক কাজ কর বুঝলি, আজকের দিনটা বরং রেস্ট নে, নিজেকে টাইম দে। ঠান্ডা মাথায় চিন্তা কর তোর কি করা উচিত আর তুই ঠিক কি করছিস এই নিয়ে ভাব। নিজেকে প্রিপেয়ার্ড করে যারার কাছে যা। সরি বলে ব্যাপারটা মিটমাট করে নে। মিডিয়ায় ব্যাপারটা জানাজানি হয়ে গেলে যে ঠিক কি কি হতে পারে এটা যেমন তুই জানিস তেমন আমারও জানা কথা। নিবিড় চোখ দুটো বুজে বেশ কিছুক্ষণ চুপ করে রইল। অগ্নি উত্তরের আশায় থাকলেও পাছে বলল না আর কিছু। নিবিড়কে সময় দিল যথেষ্ট। 5 মিনিটের মাথায় নিবিড় চোখ খুলল। থমথমে চোখমুখ যেন হঠাৎ করেই উচ্ছ্বাসিত হয়ে উঠল তার। অগ্নির পিঠে সজোরে একটা কিল বসিয়ে দিয়ে বলল, আবে শালা, তুই না আমার 1 মাসের ছোট? সেই হিসেবে তোর গো আমার থেকে 1 কদম পেছনে থাকার কথা। এত ফরফর করে এগোলি কিভাবে? গোপনে গোপনে প্রেম করতাছস না তো? এমন আকস্মিক ভাবমূর্তি পরিবর্তন হওয়ায় হকচকিয়ে উঠল অগ্নি। ব্যাপারটা হজম করার চেষ্টা চালিয়ে আমতা আমতা করে বলল, এই কি সব নাউজুবিল্লাহ মার্কা কথা বলতাছস তুই? প্রেম এসব কি? হ্যাঁ? নিবিড় সরু চোখে তাকাল। সন্দিহান গলায় বলল, ওয়েট আ মিনিট, সামহাও তুই কি লজ্জা পাচ্ছিস? ও নো, এত ভয়ানক সিরিয়াস ব্যাপার স্যাপার? লক্ষণ তো ভালো না। কি কি লুকোচ্ছিস আমার থেকে? সত্যি করে বল। অগ্নি যথাসম্ভব সরে গিয়ে মুখ লুকবার চেষ্টা চালাল। আবে তোর থেকে কি লুকাব? তোর থেকে লুকিয়ে পার পাব নাকি?
বিশ্বাস কর এখনো কিছু হয়নি। হইলে সবার আগে তুই জানবি প্রমিজ। নিবিড় চোখ বড় বড় করে তাকালো। অগ্নির মারাত্মক কাতুকুতু রয়েছে, একথা জেনেও ইচ্ছে করে কোমরে কাতুকুতু দিতে লাগল। শুরু হয়নি তার মানে হবে। চয়েজ করে রাখছস। শালা, চিটার, বাটপার, চিটিংবাজ। তলে তলে বেবি ট্যাক্সি চালানো শুরু করছস আর আমারে বলস নাই। আজ তোর 12টা ছেড়ে 13টা বাজায় ছাড়ব, দাঁড়া। আবে ওই কি শুরু করছস? আরে আরে ছাড়। আউ উহুহুহুহু আম্মু রেয়ারে ছাইরা দে বাপ। আহা হা। নিবিড় থামল না। অগ্নিকে হাসাতে হাসাতে এক পর্যায়ে কান্না করিয়ে ছাড়ল সে। দুষ্টুমিষ্টি বন্ধুত্বের কিছু মুহূর্ত স্মৃতির পাতায় যোগ হল। সোনালি দিনগুলো উল্টেপাল্টে দেখবার লোভটুকু করবার হকটাও পাকাপোক্ত হল বেশ। ব্যাপারটা হাস্যকর, এক কথায় চূড়ান্ত লেভেলের হাস্যকর। পৃথিবীতে এত এত গান, অথচ নাচের জন্য একটা গানও এই মুহূর্তে মাথায় আসছে না আমার। নিহান ভাই ক্লান্ত হয়ে একের পর এক গানের নাম বলেই যাচ্ছেন। রাত্রিও সঙ্গ দিয়েছে সাথে। বলিউড থেকে শুরু করে হলিউডে গিয়ে থেমেছে, তবু আমার মাথাটা নাড়াতে সক্ষম হয়নি এখন পর্যন্ত। নিহান ভাই দমই নিলেন ক্ষণিকের জন্য। হতাশ ভঙ্গিতে শুকনো হেসে বললেন, এতগুলা গানের নাম বললাম অথচ রেজাল্ট বরাবরের মতো শূন্য। ও মাই গড। আচ্ছা অনন্যা, রাত্রি বলছিল তুমি প্রায়ই বাসায় একা একা নাচ। তা তখন কোনো গানের কভার করতে সেটুকুও কি মনে নেই? অস্বস্তিতে কুকড়ে রাত্রির পানে তাকালাম আমি। রাত্রি দাঁত কেলিয়ে দোষ স্বীকারের পাশাপাশি মাফও চেয়ে নিল ইশারায়। আমতা আমতা করে বলল, আবো হ্যাঁ। ওই অনন্যা, বল না রে কোনো গানে নাচিস সচরাচর? ওগুলোর মধ্যে অন্তত একটা তো সিলেক্ট করা যাক। রিহার্সাল না করলে হবে কি করে? নিহান ভাইয়ার আগ্রহী চোখ দুটো চকচক করে উঠল উত্তরের আশায়। আমি আঙুলে আঙুল খোটাতে খোটাতে জড়সড় হয়ে বললাম, আসলে সত্যি বলতে আমি মেয়েদের গানগুলোই নাচি না। প্রথমত ট্র্যাডিশনাল নাচগুলো পারি না, এবং দ্বিতীয়ত বলিউড হলিউডের ওসব কোমর বাঁকানো পচা পচা নাচ আমার পছন্দ নয়। তাহলে কোনো ধরনের গানে নাচতে পারো তুমি? আই মিন ড্যান্স টাইপটা কি? অবাক চোখে চেয়ে প্রশ্ন ছুড়ল নিহান ভাই। বোকা হেসে জবাব দিলাম, কে পপ, হিপ হপ, নাম ছাড়া নিজস্ব স্টাইল অ্যাটসেট্রা হে। নিহান ভাইয়ের চাহনি অনেকটাই শান্ত হয়ে এলো এবার। খুশিতে গদগদ কণ্ঠেই বলে উঠল, রিয়েলি? ওয়াও, দ্যাটস গ্রেট। আগে বলবা তো। ও মাই গড, তুমি তো আমায় পুরো ভয় পাইয়ে দিয়েছিলে। কে পপ, হিপ হপ এসব তো ট্রেন্ডিং। ক্রিটিক্যাল স্টেপসগুলো বরাবরই সবার পছন্দ, এখন ভাববার বিষয় কতটুকু তুলতে পারো তুমি। নিহান ভাইয়ার পজিটিভ রিয়াকশন বুকের ওপর থেকে পাহাড় সমান পাথরটা নামিয়ে দিল। রাত্রি হঠাৎ করেই লাফিয়ে গলা জড়িয়ে ধরল আমার। আহ্লাদি সুরে বলল, আরিফ বাস জানু, তুমি কে পপ, হিপ হপ এসব ড্যান্সও পারো? আমি তো জানতামই না। অল দ্য বেস্ট ডিয়ার অনু বেপ্পি। বোকা বোকা ফেইসে জোরপূর্বক হাসলাম আমি। মনটা হালকা হলেও ভেতরে জমা অস্বস্তিগুলো কমল না। আগামীতে কি হতে চলেছে কে জানে। আমি ঘরের বাহিরে নাচ তো দূর, গানটাও ঠিকমতো গাই না। এতগুলা মানুষ, লাইটস ক্যামেরা এসবের সামনে হাত পা নাড়াতে পারবো তো? আর একা নাচবই বা কিভাবে আমি? পার্টনার কই পাবো? এসব নাচে আদৌ পার্টনার পাবো তো? নিবিড় আড়াল থেকে দুই বান্ধবীর ঝাপটাঝাপটি দেখছিল। ভাবছিল বেশ কিছু। নিহানের অতিমাত্রায় কেয়ারিং টাইপ মনোভাবগুলো যথেষ্ট ভাবাচ্ছিল তাকে। অডিটোরিয়ামে উপস্থিত এত স্টুডেন্টস,
তাদের থেকে অনন্যার প্রতি এত বেশি নজর রাখা, না ডাকতেই সামনে গিয়ে উপস্থিত হওয়া, নিজে গান সিলেক্ট করায় আগ বাড়িয়ে সাহায্য করা, এগুলো নিশ্চয় সিনিয়র জুনিয়র সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে পৌঁছায়। নিহান কি তবে এনিহাও পছন্দ করতে শুরু করেছে অনন্যাকে? আর অনন্যাই বা কেন এতটা পাত্তা দিচ্ছে তাকে? কি চলছে দুজনের মাঝে? নিবিড়ের জানা নেই এই প্রশ্নগুলোর সঠিক উত্তর। এমনকি প্রশ্নগুলো উদয় হওয়ার কারণটাও জানা নেই তার। অজানা কোনো কারণ, অজানা কোনো অনুভূতিতে পিষ্ট হতে শুরু করল তার মন। নিবিড় কপালে দৃঢ় ভাঁজ ফেলে উত্তপ্ত শ্বাস ফেলল। মুষ্টিবদ্ধ করে রাখা হাতটা সজোরে আঘাত করল ইটপাথরে গড়া শক্ত দেয়ালটায়। চারিদিকে ব্যস্ততম মৌসুম বিরাজমান। যে যার মতো নাচগানের চর্চায় মত্ত হয়ে রয়েছে। হেসে খেলে দিব্যি সময়ের সাথে পাল্লা দিয়ে লক্ষ্যে পৌঁছবার চেষ্টা চালাচ্ছে তারা। অথচ এত এত মানুষের মাঝে স্রেফ দুটো মুখেই হাসির লেশমাত্র নেই। রয়েছে থমথমে এক তিক্ত মনোভাব। অস্বস্তিতে কুঁকড়ে রয়েছে তাদের ক্ষুদ্র দুটি প্রাণ। রাত্রি বিরস মুখ করে আমায় ধাক্কা দিল আরেকবার। ফিসফিসিয়ে বলল, রোবটের মতো দাঁড়িয়ে থেকে ঠিক কি করতে চাইছিস অনন্যা? এগো, মেয়েটাকে বলেই দেখ না একবার। যা হবে হবে, এত প্যারা নেওয়ার তো কিছু নেই। ঠোঁট উল্টে তাকালাম আমি। বেশ মর্দান মতো সুন্দর করে মেয়েটাকে আরেকবার পরখ করে নিতেই শুকনো ঢোক গিললাম। দেখে বোঝার জো নেই এই মেয়ে কোনো বাঙালি ঘরে জন্ম নিয়েছে। ওয়েস্টার্ন কালচারের সাথেই যথেষ্ট মানানসই বলে বোধ হয়। শর্ট জিন্স শার্ট, হাতা ফোল্ড করে রাখা, স্ট্রেইট চুলগুলোর রং পাল্টে ব্ল্যাক এবং পিঙ্কের কম্বিনেশনে সাজানো, ঠোঁটে গাঢ় লিপস্টিক, কানে বড় বড় দুটো প্লাটিনাম রিং। ফর্সা ধবধবে শরীরে সব মিলিয়ে এক কথায় বিদেশিনী বলা যায়। সে যাই হোক, আমার হেজিটেশন সেসবে নয়। হেজিটেশনের মূল কারণ, একটু আগেই এই আমার চোখের সামনে একটা অসহায় ছেলের গালে সজোরে থাপ্পড় বসিয়েছে মেয়েটা। বেচারা মানসম্মান ভুলে ব্যথার চোটে কেঁদেই ফেলেছিল যতদূর সম্ভব। স্থান প্রস্থান করবার পূর্ব মুহূর্তে ছেলের চোখে স্পষ্ট নোনাজলের অস্তিত্ব আবিষ্কার করেছিলাম আমি। না জানি একই প্রস্তাব নিয়ে হাজির হওয়ার আমার প্রতি কেমন রিয়াকশন দেয়। উষ্টা মেরে উড়িয়ে দেবে না তো? ও মাই গড, কি সাংঘাতিক! রাত্রির ঠেলাঠেলির চক্করে দুজনের মাঝে শলাপরামর্শ চলল আরও কিছুক্ষণ। মেয়েটা বেশ মনোযোগ দিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়েছিল। হুড়োহুড়ির মাঝে হঠাৎ করেই অচেনা এক কণ্ঠস্বর কানে পৌঁছল। এক্সকিউজ মি, এই যে তোমরা, এদিকে তাকাও। চমকে উঠে একে অপরের দিকে তাকালাম আমি। রাত্রি বিদেশিনীর বংশধারায় সজ্জিত মেয়েটা কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে ফের বলে উঠল, প্রবলেম কি তোমাদের? কিছু বলবে আমায়? গুটি গুটি পায়ে ধাপ ফেলে কাছাকাছি গিয়ে দাঁড়ালাম আমরা। আমতা আমতা করে বললাম, মানে না মানে আসলে। পুরো কথাটা গুছিয়ে বলবার পূর্বেই চেয়ার ছেড়ে দাঁড়ালো মেয়েটা। দুধাপ এগিয়ে এসে ঠোঁট বাঁকিয়ে বলল, এত আমতা আমতা করছো কেন? কোনো বনিতা না করে বলে ফেলো যা বলতে চাও। রেজাল্ট কি আসবে তা যখন অনিশ্চিত, সুতরাং অযথাই টেনশন বাড়ানোর দরকার নেই। মেয়েটির কথায় অনেকটা স্বস্তি ফিরে পেলাম আমি। আর চোখে রাত্রির দিকে এক পলক তাকাতেই চোখের ইশারায় আমায় আশ্বস্ত করল সে। ইশারায় এও বোঝালো যা বলার তাড়াতাড়ি বলতে। আমি ঘাড় কাত করে লম্বা একটা দম নিলাম। দমনা ভাবটা কিছু মুহূর্তের জন্য উগান্ডায় পাঠিয়ে বললাম, অ্যাকচুয়ালি আপু, ব্যাপারটা ফাংশন নিয়ে। সবার মুখে শুনলাম তুমি নাকি প্রতিবছরই কোনো না কোনো ড্যান্স পারফরমেন্স উপহার দাও সবাইকে। আর আমি তো নতুন, তোমার থেকে 2 বছরের জুনিয়র হব। এর আগে কখনো স্টেজে পারফর্ম করা হয়নি। লাইফে ফার্স্ট টাইম। আই হোপ তুমি বুঝতে পারছো।
তাই আমি পারফরমেন্সের জন্য সাথে একজন পার্টনার চাইছিলাম। আশকো করতেই সবাই আমায় তোমার কথা সাজেস্ট করল। সেজন্যই আর কি বলছিলাম, তুমি যদি সেই জন্য তুমি চাইছিলে আমি যেন তোমার ড্যান্স পার্টনার হতে রাজি হই, তাই তো? ভয় ভয় মাথা ঝাঁকালাম আমি। মেয়েটা কিছুক্ষণ সরু চোখে আমার মুখপানে চেয়ে থেকে হঠাৎ করেই ফিক করে হেসে ফেলল। আহ্লাদি গলায় বলল, এইটুকুনি একটা কথা বলতে তুমি এতগুলো টাইম ওয়েস্ট করে ফেললে? হা হা হা। সিরিয়াসলি, ইউ আর সাচ আ সুইট কিউট লিটিল বেবি ক্যাট। টেক ইট ইজি ডিয়ার। আমি অবশ্যই তোমার ড্যান্স পার্টনার হব। তাছাড়া নিউ কামারদের সাথে রিলেশনশিপটা স্ট্রং করার ইচ্ছে ছিল শুরু থেকেই। রাত্রি আমি একে অপরের দিকে হতভম্ব হয়ে তাকালাম। চোখের ইশারায় নিজেদের ভ্যাবাচেকা খাওয়ার অনুভূতিটা আদান প্রদান করলাম। মেয়েটা হেসেই চলল কিছুক্ষণ। বিরতি নিয়ে আমাদের চেয়ারে বসতে ইশারা করে নিজেও পাশে বসল। ঠোঁটে হাসির রেশ ফুটিয়ে রেখেই ডান হাতটা এগিয়ে দিয়ে বলল, মাই সেলফ, নাইলা নিকিতা। আমায় দেখে ভয় পাওয়ার কিছুই নেই। আমি অ্যাকচুয়ালি এসব গায়ে পড়া টাইপ ছেলেদের সাথে একটু ট্যাড়াভাবেই আচরণ করি। ওসব দেখে আমায় জাজ করতে যেও না। মুগ্ধ হয়ে মেয়েটার বলা কথাগুলো কানে তুলছিলাম আমি। রাত্রিও সঙ্গ দিয়েছিল সাথে। আধুনিক কালচারের সাথে তাল মিলিয়ে হলেও মনে বিন্দুমাত্র হিংসা কিংবা বিদ্বেষ নেই মেয়েটার। বয়সে বড়, এ যা সিনিয়র, এতটা ফ্রিলি কথাবার্তা হয়তো সবাই বলে না। বিপদের সময় এমন একজন মানুষের সন্ধান পেয়ে নিজেকে ধন্য বলে মনে হতে লাগল। দুশ্চিন্তাগুলো দলা পাকিয়ে মনের কোণ দখল করেছিল যদিও, তবে নিরাময় হতে সময় লাগল না তেমন। নিকিতা আপুর সাথে হেসে খেলে অনেকটা ফ্রি হয়ে নিলাম আমরা। কোরিওগ্রাফি থেকে শুরু করে কি টাইপ ড্যান্স হবে বা কোনো গানের ওপর ড্যান্স হবে, সবটাই আলোচনা করতে লেগে পড়লাম দুজন মিলে। রাত প্রায় ৯টা। ঘন কালো মেঘের আড়ালে লুকোচুরি খেলায় মত্ত হয়ে রয়েছে দুষ্টুমিতে ভরা চাঁদ মামাটা। মরিচ বাতির ঝলমলে আলোয় আলোকিত হয়ে রয়েছে চারিদিক। রেস্টুরেন্টে কেবিন বুকিং সম্পর্কিত যাবতীয় কার্যাদি সম্পন্নের দায়ভার নিজের কাঁধেই নিয়েছিল যারা। অনেকটা না জানিয়েই গোপনে গোপনে নিজের প্ল্যান মোতাবেক ধাপ ফেলছিল। আজকের ডিনারটা কোনো সাধারণ দিনের মতো ডিনার নয়, আজ ভয়ঙ্কর এক সত্যের উদ্ঘাটন করতে চলেছে কেউ কেউ। টেবিল ঘিরে ছড়িয়ে থাকা গোলাপের পাপড়ি, সাথে রজনীগন্ধার সুবাস অদ্ভুত সুন্দর পরিবেশের সৃষ্টি করেছে আজ। কোল্ড কফির ওপরে লাভ সেই পর্দার দিয়ে বানিয়ে নিয়েছে যারা। চারিদিকে গার্ডসদের পাহারায় রেখেছে। অগ্নি আসবে আসবে বলে বয়ান দিয়ে চলছে 15 মিনিট যাবৎ, দেরি করছে জেনেও ঠায় অপেক্ষায় ব্রত সে। রেকর্ডিং শেষে ফ্রেশ না হয়েই তাড়াহুড়ো করে রেস্টুরেন্টে এসে পৌঁছল অগ্নি। আসার পথে নিবিড়কে ফোন করে জানিয়ে দিয়েছিল লোকেশনটা। বলেছিল, তুই আকাশে থাক, পাতালে থাক কিংবা মঙ্গল গ্রহে থাক, যেখানেই থাক না কেন 10 মিনিটের মাথায় এসে রেস্টুরেন্টে পৌঁছা। যারা ওয়েট করছে, এসে ঠান্ডা মাথায় প্যাচ আপ করে নে। ব্যাস, এই ছিল অগ্নির জোরালো বক্তব্য। বিপরীতে নিবিড়কে কিছু বলার সুযোগ না দিয়েই অগ্নি ফোনের লাইন কেটে দেয়। যারার বলা কেবিনের উদ্দেশ্যে হাঁটা ধরে তৎক্ষণাৎ। অগ্নি বর্ষর না হলেও ছোটখাটো একটা ধাক্কা খেল ঠিকই। যারার গেটআপ দেখে রীতিমতো চোখ চটগাছ হয়ে গিয়েছে তার। যারা ডিপ রেড কালারের গাউন পরেছে। বাম পায়ের হাঁটু থেকে পায়ের তলা শেষ প্রান্ত পর্যন্ত একদিক কাটা। গলা কিংবা হাতা দুটোর একটাও ড্রেসটায় বিদ্যমান নেই। এমন খোলামেলা গাউনের সাথে ভারী মেকআপ, টকটকে লিপস্টিক দিয়ে মুড়িয়ে রাখা ঠোঁটটার দিকে চোখ পড়তেই বিষম খেল অগ্নি। নজর সরিয়ে আল্লাহর নাম নিল কয়েকবার। যারাকে অদ্ভুত এক কারণে কোনো পেতনির তুলনায় কম লাগছে না তার।
তবু চুপচাপ ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলল সে। চেয়ার টেনে সামনাসামনি আসন গ্রহণ করে বলল, ওয়াও, লুকিং গর্জিয়াস যারা। লজ্জায় রাঙা হল যারা। ব্ল্যাশন লাগানো গালদুটোয় বাড়তি গোলাপি আভা দেখা দিল যেন। সাথে খুশিতে চকচক করে উঠল তার চোখ দুটো। জবাবে গদগদ কণ্ঠে বলল, রিয়েলি? ওহ, থ্যাংক ইউ সো মাচ। আসতে কোনো অসুবিধা হয়নি তো? ওহ, ইউ আর লুকিং সো টায়ার্ড। না, তেমন কোনো সমস্যা হয়নি। স্টুডিও থেকে ডিরেক্ট তোমার কল পেয়ে এলাম। তা আজ এত জাঁকজমক আয়োজন যে? কোনো স্পেশাল ডে বুঝি? সন্দিহান চোখে এদিক ওদিক চোখ বোলাতে বোলাতে প্রশ্ন ছুড়ল অগ্নি। যারা লাজুক হেসে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। অগ্নি কপালে কিঞ্চিত চিন্তার ছাপ ফেলে জিজ্ঞেস করল, তা কি স্পেশাল ডে আজ? তোমার বার্থডে টার্থডে নাকি? ও নো, আমি তো খালি হাতেই এসেছি। আগে বললে না হয় কোনো গিফট নিয়ে আসা যেত। শিট। আরে না না, ব্যস্ত হবেন না, আমার বার্থডে নয়। আজ একটু অন্যরকম স্পেশাল দিন। একটু পরই জানতে পারবেন। আপনি বরং এই যে কফিটা নিন। আপনার জন্যই স্পেশালি অর্ডার করিয়েছি। কফি মগটা হাতে তুলে বাম সাইডের ভ্রুটা উঁচু করল অগ্নি। কফি মগে দৃষ্টি স্থির রেখে বলল, বাব্বা, দেবরের প্রতি এত ভালোবাসা। তা নিবিড়ের সাথে সবকিছু ঠিকঠাক করে নেওয়ার জন্য এই যে এত কিছু, তা আমায় আগে বললেই তো পারতে। আমি বরং হেল্প করতে পারতাম। অগ্নিকে মানা করার পরও তৃতীয়বারের মতো নিবিড়ের নাম উচ্চারণ করাই ক্ষেপে উঠল যারা। অনেকটা উঁচু স্বরেই বলল, জাস্ট স্টপ ইট। আপনাকে একই কথা কবার বলবো? আমি নিবিড়ের সাথে কোনো টাইপ রিলেশনশিপ চাইছি না আর। অনেক সহ্য করেছি, আর না। অগ্নি ভরকালেও ব্যাপারটা চট করে সামলে নেওয়ার জন্য বলে উঠল, ওকে ওকে, কালম ডাউন। আমি তো জাস্ট মজা করছিলাম। ডোন্ট টেক ইট সিরিয়াসলি যারা। যারা ছোট্ট করে শ্বাস ফেলল। এই সুন্দর মুহূর্তটা ভেস্তে যাওয়ার সন্দেহে নরম হয়ে বলল, আম সরি, অ্যাকচুয়ালি মাথা ঠিক ছিল না। হোয়াট এভার। এবার বলুন, ডেকোরেশন কেমন হয়েছে? সবটা আমি নিজের গার্ডসদের দিয়ে করিয়ে নিয়েছি। অগ্নি ডেকোরেশনের পাতাটা পরখ করে দেখতে দেখতে জবাব দিল, গ্রেট। কিন্তু কিসের জন্য এত কিছু এটাই তো বললে না। পুরো কফিটা শেষ করুন আগে, তারপর বলছি। অগ্নির মগটায় গভীর চুমুক বসিয়ে শেষ করল পুরো কফিটা। টিস্যু দিয়ে ঠোঁটটা মুছে বলল, ডান। এবার বলো। যারা চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। অগ্নির কাছাকাছি দাঁড়িয়ে আচমকাই ডান হাতটা আঁকড়ে ধরল তার। অগ্নি চমকে উঠে দাঁড়িয়ে পড়ল। হেই, হোয়াট হ্যাপেন্ড? তুমি? এটুকু বলবার মুহূর্তেই অগ্নিকে শক্ত করে জড়িয়ে ধরল যারা। অগ্নির ঘন ঘন ফেলা শ্বাসগুলো যেন হঠাৎ করেই জমে গেল। স্তব্ধ হয়ে পরিস্থিতি বুঝে উঠবার চেষ্টা চালাল সে। যারা পরম আবেশে আবেশিত হয়ে বলল, আমি জানি না কথাটা ঠিক কিভাবে বলা উচিত। আই রিয়েলি ডোন্ট নো এনিথিং। আমি এত কিছু জানতেও চাই না। আই জাস্ট ওয়ান্ট টু টেল ইউ সামথিং হার্ডলি। আই লাভ ইউ। ইয়েস, আই রিয়েলি লাভ ইউ ডিয়ার আয়ান জুবাইর অগ্নি। খুব কাছ থেকেই ভারী কিছু মেঝেতে পড়বার আওয়াজ কানে এলো। যারা ছিটকে সরে দাঁড়াল অগ্নিকে ছেড়ে। দুজনেই আবিষ্কার করল, নিবিড়ের ব্যবহৃত স্মার্টফোনটা অস্তিত্ব হারিয়ে খণ্ডবিখণ্ড হয়ে পড়ে আছে ফ্লোরটায়। চোখ আরেকটু উপরে তুলতেই পাথর রূপে দাঁড়িয়ে থাকা নিবিড়ের ওপর নজর পড়ল দুজনার। যারার বুকটা মুহূর্তেই ধক করে উঠল। নিবিড় বিস্ফোরিত চোখে চেয়ে রইল স্রেফ।
রক্তের সম্পর্কের বাহিরে যে মানুষটিকে বেস্ট ফ্রেন্ডের ঊর্ধ্বে গিয়ে ভাইয়ের স্থানে জায়গা দিয়েছে সেই মানুষটাকে নিজের বাগদত্তার সাথে এমন আপত্তিকর পরিস্থিতিতে দেখতে হবে এমন কথা দুঃস্বপ্নেও কখনো কল্পনা করেনি সে। অগ্নি ভ্রম কাটিয়ে যখন পুরো ব্যাপারটা বুঝে উঠতে সক্ষম হল, ঠিক তখনই ছুট লাগালো নিবিড়ের পানে। ভাঙা গলায় বলতে লাগল, নিবিড়, দাঁড়া। তুই ব্যাপারটা যেমনটা ভাবতেছিস তেমনটা নয়। আসল কথাটা শুন, লেট মি এক্সপ্লেইন প্লিজ। নিবিড় দাঁড়াল না। গটগট করে ধাপ ফেলে কেবিন থেকে বেরিয়ে গেল সে। অগ্নি নিবিড়ের পেছনে পেছনে কয়েক ধাপ এগিয়ে পরমুহূর্তে থমকে দাঁড়াল। হাতের মুঠো ক্রমশই শক্ত হয়ে এলো তার। উল্টো দিকে ফিরে রক্তবর্ণ চোখ করে তাকালো জারার পানে। জারার চুপসে যাওয়া মুখটা দেখে রাগ কমার বদলে বেড়ে গেল বহুগুণ। ঝড়ের বেগে এগিয়ে গিয়ে সজোরে থাপ্পড় বসিয়ে দিল তার ডান গালটায়। যারা ব্যথার চোটে পড়ে যেতে গিয়ে সামলে নিল। গালে হাত রেখে ছলছল চোখে তাকাতেই বাম গালটাতেও শক্তপোক্ত হাতটা আঘাত করে বসল অগ্নির। যারা ফুপিয়ে কেঁদে উঠল এবার। ঠোঁট ফুলিয়ে কিছু একটা বলতে নিতেই তীব্র চিৎকার করে উঠল অগ্নি। চুপ, নোংরা মেয়ে কোথাকার! আর একটা শব্দ উচ্চারণ করবি না ওই মুখ থেকে। তোকে আমি নিজের বোনের নজরে দেখতাম। একাকিত্বে ভুক্তি বিধায় কোম্পানি দিতাম। নিবিড় আর তোর রিলেশনশিপটা যাতে স্ট্রং হয় তার জন্য যথাসাধ্য চেষ্টা করতাম। আর তুই কিনা এসবের এই প্রতিদান দিলি? আজ যদি তোর জন্য নিবিড় আর আমার সম্পর্কের মাঝে বিন্দু পরিমাণও আঁচড় কেটে যায় তাহলে তোর ঠিক কি হাল করব তা কল্পনাও করতে পারবি না তুই। নেক্সট টাইম আমার চোখের সামনেও যেন তোকে না দেখি। ভুলে যাস না আমি নিবিড় নই, আমি অগ্নি। মেয়ে বলে আমার থেকে পার পেয়ে যাবি না। আমি সময়ভেদে যতটা ঠান্ডা, পরিস্থিতি ভেদে ঠিক ততটাই ভয়ঙ্কর। মাইন্ড ইট। আঙুল উঠিয়ে হিংস্র ভঙ্গিমায় কথাগুলো বলে নিয়েই পাশের টেবিলটায় সজোরে একটা লাথি বসিয়ে দিল অগ্নি। পাগলের মতো আর্তনাদ করে চুলগুলো খামচে ধরল নিজের। রাগটা যথাসম্ভব কন্ট্রোলে নিয়ে এসে ছুট লাগাল। বন্ধুত্বের এই পবিত্র সম্পর্কটা তিল তিল করে বড় করেছে সে। কোনো ত্রুটি রাখেনি স্বীকারোক্তি করবার। সেই অটুট সম্পর্কটায় বিশ্বাস নিয়ে প্রশ্ন উঠুক এমন সম্ভাবনা দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর ঠেকে অগ্নির কাছে। ভাবতেই উত্তপ্ত চোখ দুটো জ্বলে উঠে তার। কালচারাল প্রোগ্রামের আয়োজনে মুখরিত অডিটোরিয়াম। যে যার মতো প্র্যাকটিসে তোড়জোড় চালিয়ে যাচ্ছে। একক কিংবা দলীয়, উভয় পারফরম্যান্সই যেন নিখুঁত রূপ লাভ করে এমনটাই প্রত্যাশা সবার। রাত্রি মেসে ফিরেছে অনেকক্ষণ। নিতান্তই কোনো বিশেষ প্রয়োজন নেই বিধায় আমিও আটকাইনি তাকে। প্র্যাকটিস করতে করতে রাত গভীর হয়ে পড়ছে। এখন পর্যন্ত সঠিক স্টেপগুলো মিলিয়ে তুলতে বেগ পেতে হয়েছে অনেকটা। ফেক লাভ সঙের স্টেপগুলো ডায়নামাইটের মতো ততটা ইজি বলে বোধ হচ্ছে না আমার। দেখতে সবগুলোই ভীষণ সহজ বলে মনে হলেও বর্তমানে স্টেপগুলোর হার্ডনেস উপলব্ধি করতে পারছি স্পষ্টরূপে। নিকিতা আপুরও প্রবলেম হচ্ছে। বেচারি কেপপ খুব বেশি ফলো করে না, যতটা করে তার মাঝে মেয়েলি নাচগুলোই অধিকাংশ। হঠাৎ করেই ভিন্নরকম নাচ তুলতে বেগ পেতে হচ্ছে তাকেও। নিহান ভাই কোরিওগ্রাফি নিয়ে গভীর ভাবনায় ডুব দিয়েছিলেন। 7 জনের জায়গায় 2 জন ড্যান্স কভার করবে, সেহেতু কোরিওগ্রাফিতে কিছুটা ভিন্নতা আসবে এ নিতান্তই স্বাভাবিক ব্যাপার। রাত যখন গভীর হতে হতে 11টার ঘরে পৌঁছল এমন সময় নিহান ভাই হাত দেখিয়ে থামতে বললেন আমাদের। অডিও স্পিকারটা বন্ধ করে কাছাকাছি এসে দাঁড়ালেন। চিন্তিত সুরে বললেন, আজকের মতো এখানেই স্টপ রাখো। হাতে আরও 2-3 দিন আছে, বাকিটা পরে দেখা যাবে। নিকিতা আপু পানির বোতলে লম্বা একটা চুমুক বসিয়ে ক্ষান্ত হল।
কপালের ঘাম মুছে বলল, হ্যাঁ অনন্যা, আজকের মতো এখানেই ব্রেক নেই বরং। রাত অনেক হল, বাসায় যেতে হবে, সবাই টেনশন করছে। মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালাম আমিও। রাতের আধারে অডিটোরিয়ামের বড় বাল্বটাকে ঘিরে পোকারা মেলা বসিয়েছিল। তাদের মধ্যেই কেউ হয়তো উড়াউড়ি করতে গিয়ে চোখে এসে পড়ল আমার। মুহূর্তেই বাম চোখটা চেপে ধরে চাপা আর্তনাদ জুড়ে দিলাম আমি। আউ! নিহান ভাই চিন্তিত চিত্তে দৌড়ে এসে জিজ্ঞেস করলেন, হেই অনন্যা, চোখে কি পড়ল তোমার? ঠিক বলতে পারছি না, হয়তো পোকা ঢুকে গেছে। আহহ জ্বলছে ভীষণ। নিহান ভাই আমার হাতটা চোখ থেকে সরিয়ে দিলেন। বিচক্ষণ ভঙ্গিমায় বাম চোখটায় দৃষ্টি ফেলে বললেন, দেখি দেখি, হাত সরাও, আমাকে দেখতে দাও। কোনোরকমে টলমলে চোখটা মেলে উপরের দিকে তাকিয়ে রইলাম আমি। নিহান ভাই অনেক খোঁজাখুঁজির পরও কিছু না পেয়ে হতাশ হলেন। ঠোঁট বাঁকিয়ে বললেন, পোকাটা হয়তো তখন তোমার চোখ ডলাডলি করার জন্য বেরিয়ে গিয়েছে। জ্বালা করা চোখটা বুঝে মৃদুস্বরে জবাব দিলাম, হয়তো। এইটুকু সময়ের ব্যবধানে হঠাৎ করেই এক ঝড় এসে যেন আছড়ে পড়ল অডিটোরিয়ামে। কেউ শক্ত করে বাহাতটা চেপে ধরেই টেনে হিচড়ে বের করে নিয়ে এলো আমায়। চোখ বুজে থাকায় নিহান ভাইয়ের অবাক চোখে চেয়ে, আরে নিবিড়, কোথায় নিয়ে যাচ্ছ ওকে? বলে ছুঁড়ে মারা প্রশ্নটা এটুকু বেশ বুঝে উঠা হলো, এ আর অন্য কেউ নয়, আমার 2 পা বিশিষ্ট বলিষ্ঠ সাদা বিলাই। নিবিড় ভাই আমায় পাশের রুমে নিয়ে এসে হাত ছেড়ে দেয়ালে ধাক্কা মেরে ফেললেন। ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিতেই কোমরটা শক্ত করে জড়িয়ে ধরলেন উনি। উনার উত্তাপ ছড়ানো শ্বাসপ্রশ্বাসের উঠানামায় অজানা এক ভয়ের স্রোতে কেঁপে উঠল বুক। ফ্যালফ্যাল করে ঝাপসা চোখে তাকালাম আমি। নিবিড় ভাইয়ার মুখটা এতটা কাছ থেকে নজরে পড়তেই আরেক দফা ধাক্কা খেলাম। মানুষটার শুভ্র চোখ দুটো লালবর্ণ ধারণ করেছে। মুখ দিয়ে না হোক, চোখ দিয়ে গিলে ফেলার পূর্ণ প্রস্তুতি নিয়েই এসেছেন বোধহয়। আপনি আমায় এভাবে নিয়ে এসেছেন কেন? ছাড়ুন, ব্যথা লাগছে। কোনোরকমভাবে ভয় ভয় কথাগুলো বলা মাত্রই আরো শক্ত করে কোমর চেপে ধরলেন নিবিড় ভাইয়া। আমার ক্ষুদ্র শরীরটা গিয়ে বাড়ি খেল উনার প্রশস্ত বুকটায়। ভয় কুকড়ে আহহ লাগছে বলে আর্তনাদ জুড়ে দিলাম আমি। দাঁতে দাঁত চেপে রেখে হিংস্র কণ্ঠে নিবিড় ভাই বললেন, ব্যথা লাগছে? লাগুক। আমারও ব্যথা লেগেছে, কই তখন তো কেউ ব্যথায় মলম লাগাতে যায়নি। এসব কি বলছেন? আমি আপনাকে কবে আঘাত করলাম যে মলম লাগাবো? নিবিড় ভাইয়ার উষ্ণ বুকটা রীতিমতো ঘাম ঝরাতে শুরু করল আমার। প্রশ্নটা উচ্চারণ করে চোখ দুটো খিচে বন্ধ করে রইলাম আমি। নিবিড় ভাইয়া বার কয়েক গরম শ্বাস ফেললেন। দৃঢ় গলায় ধমকে উঠে বললেন, ইউ স্টুপিড! কি করছিলে তুমি ওসব? কি চলছে নিহানের সাথে তোমার? ভার্সিটিতে উঠতে না উঠতেই নোংরামি শুরু? শরীরের যত জোর আছে তার সবটাই সঞ্চয় করে প্রয়োগ করলাম নিবিড় ভাইয়ার বিরুদ্ধে। হাতের বাঁধন অনেকটা আলগা হয়ে আসতেই ছুটে বেশ কিছু দূরত্ব নিয়ে দাঁড়ালাম। কাঁপা কাঁপা গলায় বললাম, কি সব বলছেন আপনি? নোংরামো মানে? আরে আমার চোখে কিছু একটা পড়েছিল, সেটাই বের করতে চেষ্টা করছিলেন নিহান ভাই। আর আপনি যাচ্ছে তাই ভেবে নিলেন? ছি! নিবিড় ভাইয়া দুচোখ বুজে দেয়ালে হাত রেখে দাঁড়ালেন। কয়েক সেকেন্ড চুপ থেকে নিজেকে স্থির করবার চেষ্টা চালালেন। পূর্বের ভঙ্গিমা অটল রেখেই গম্ভীর গলায় বললেন, নিহান শুধুই তোমার সিনিয়র একজন ভাই, নাথিং মোর। ভার্সিটিতে নতুন অ্যাডমিট হয়েছ, ডানা মেলে উড়তে চাইবে স্বাভাবিক, বাট সেটা যেন হয় লিমিটেশনের মাঝে,
কথাটা নিজের মাথায় ভালোমতো ঢুকিয়ে নাও। এতক্ষণ যাবৎ চুপ করে উত্তরের অপেক্ষায় প্রহর গুনছিলাম আমি। এরকম মিনিংলেস জবাবে ক্ষুব্ধ হয়ে তেড়ে গিয়ে বললাম, মানে আপনি বলতে চাইছেন আমি এসব নোংরামি করার জন্য লাফিয়ে বেড়াচ্ছি? ছি, আপনার মনমানসিকতা এতটা খারাপ? আর যদি নিহান ভাই আর আমার মাঝে সেরকম রিলেশন থেকেও থাকে তাতে আপনার কি? আপনার মতো একজন সেলিব্রিটির এমন ক্ষুদ্র প্রসঙ্গে কি এসে যায় মিস্টার সাদমান শাহরিয়ার নিবিড়? নিবিড় ভাইয়ার রক্তলাল চোখ দুটো জ্বলে উঠল আরও একবার। পাশে রাখা কাঠের টুলটায় সজোরে পা দিয়ে লাথি মেরে স্তব্ধ রুমটায় ভয়ঙ্কর এক আওয়াজের সৃষ্টি করলেন উনি। গম্ভীর গলায় বললেন, জাস্ট শাট আপ। আমার যাই এসে যাক না কেন, আমি তোমায় তার কৈফিয়ত দিতে যাব না। আন্ডারস্ট্যান্ড? যা বলেছি তার যেন বিন্দুমাত্রও হেরফের না হয়। এই আমার শেষ কথা। চলবে?